এই শোনেন, যেটা বলছিলাম, বেতন হচ্ছে 10,000 টাকা। ওরা বলছে বেতন 10,000 টাকা। সমন্বয় বলে দিচ্ছে, সমন্বয় নিচে সমন্বয় বলছে বেতন 2 মাসের বকেয়া আছে। মনে রাখবা আমাদের অঙ্কটা হয় 1 বছরের জন্য। কয় বছর? 1 বছর। আমাদের এই ব্যবসাটা শুরু হয়েছে হচ্ছে তোমার এপ্রিলের 1 তারিখে, আর ব্যবসাটা শেষ হয়েছে হচ্ছে 31শে মার্চ। মানে এপ্রিল থেকে এই বছর এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত 12 মাস, 1 বছর। আমরা আর্থিক অবস্থার বিবরণী করি কয় বছরের জন্য? কথা বলো, কয় বছরের জন্য? আরো জোরে, কয় বছরের জন্য? কয় বছর? 1 বছরের জন্য। তো বেতন দিচ্ছে হচ্ছে 10 মাসের, 2 মাসের বকেয়া আছে। আচ্ছা বুঝো তো, বেতন যদি 10 মাসের 10,000 হয়, তাহলে 1 মাসে কত? 2 মাসে কত? তাহলে কত, কয় মাসের বকেয়া আছে? 2 মাসের বকেয়া আছে। তো বকেয়াটা লিখো, যোগ করব না, বকেয়া টাকাটা যোগ করতে হয়। বকেয়াটা কি করতে হবে বলো তো? যোগ। বকেয়া বেতন 2,000 টাকা, টোটাল হবে 12,000 টাকা। কথা বলতেছো যে প্রশ্নটা ধরলে পারবা? হ্যাঁ, আমি যদি বলি ধরি পারবা তো? 100% মনোযোগ, শব্দগুলো আমার কানে আসে তো নাকি? কি ভাবছো আমি কিছু বলবো না এরকম? টাকা ওইদিকে। তাহলে বেতন হচ্ছে 10,000 টাকা, বকেয়া বেতন কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা কিভাবে পাইলাম? 10,000 টাকা হচ্ছে 10 মাসের, 2 মাসের বকেয়া আছে, তার মানে 1 মাসের কত? 1,000, 2 মাসের কত? 2,000। সিম্পল, এটা বুঝছো? বেতন লিখলাম। বেতনের পরে আছে হচ্ছে আপ্যায়ন খরচ 2,000। আপ্যায়ন খরচের সাথে কোনো বকেয়া নাই। হ্যাঁ, এই আপ্যায়ন খরচ কত আছে বলো তো? 2,000। আপ্যায়ন খরচ 2,000। আচ্ছা, এই এরপর আসো, আপ্যায়ন খরচের পরে আছে হচ্ছে তাকাও, কমিশন প্রাপ্তি, কমিশন প্রদান। কমিশনের ধরো কমিশন, ধরো তোমার প্রতিষ্ঠানের একটা কাজ কেউ যদি করে দেয়, তাকে তুমি কিছু টাকা কমিশন দিচ্ছ। অথবা ধরো এভাবে যে তোমার কিছু পণ্য একজনকে দিচ্ছ যে ভাই তুই বিক্রি করে দে, তোরে 5% কমিশন দেবো। কমিশনটা জিনিসটা বুঝছো না বুঝো না? তোমার কেউ কাজ করে দিচ্ছে, তাকে তুমি কি দিচ্ছ? কমিশন দিচ্ছ। কমিশনটা তোমার জন্য ব্যয়, তোমার জন্য কি বলো তো? তুমি মাঝে মাঝে আবার তুমি অন্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করে কমিশন পেতে পারো, ওটাকে বলা হয় প্রাপ্ত কমিশন। আর যে কমিশনটা দিবা সেটা হচ্ছে প্রদত্ত কমিশন বা কমিশন প্রদান। পাইলে এটা আয়, আর চলে গেলে সেটা কি? ব্যয়। তাহলে কি হবে যে হচ্ছে প্রদত্ত কমিশন, কমিশন প্রদান করছে হচ্ছে কত টাকা? 300 টাকা। মনে রাখবা যেহেতু কমিশন প্রদান করছে এটা ব্যয়, ব্যয়টা ডেবিট পাশে থাকবে 300 টাকা। তাহলে লিখবো কমিশন প্রদান 300, কমিশন প্রদান 300 টাকা লিখলাম। কোনো কাজ নাই তো, এটা সেকেন্ড কলামে লিখবো। এরপরে আসো, কমিশন প্রদান দেখা হয়েছে। এবার ইজারা সম্পদ আছে, বুঝছো? ইজারা সম্পদ 5 বছরের জন্য। মানে তুমি ধরো ধরো ঢেবাটা তুমি 5 বছরের জন্য ইজারা নিছো। কয় বছরের জন্য ইজারা নিছো? ধরো 1 বছর চলে গেছে। অঙ্কটা করি আমরা বছরের শেষে, 1 বছরের কি শেষে, 1 বছরের শেষে। তো 1 বছর প্রত্যেক বছরই কি করতে হয় তোমার? আর্থিক প্রত্যেক বছর করতে হবে। তো এই বছর চলে গেছে না, তো 5 বছরের মধ্যে 1 বছর কি হয়ে গেছে? তাহলে অবলম্বন হচ্ছে 1 বছরের, 1 বছর কি আর কয় বছর হয়ে গেছে বলতো? 4 বছর। 4 বছর হচ্ছে বিলম্বিত। 4 বছরটা কি বলতো? যেটা চলে গেছে সেটা হচ্ছে অবলম্বন, আর যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কি? বিলম্বিত। তো ইজারা সম্পদ 5 বছরের জন্য কত টাকা? 30,000 টাকা। তাহলে 1 বছরের জন্য কত টাকা? 6,000। বুঝো নাই কথাটা? বুঝো নাই? ইজারা সম্পদ 30,000 টাকার জন্য নিলাম, 1 বছর চলে গেছে। তো 5 বছরের জন্য যদি 30,000 হয়, 1 বছরের জন্য কত হবে? 6,000, 530। তাহলে এখানে লিখবো ইজারা সম্পদের অবলোকন। ইজারা সম্পদের অবলোকন। অবলোকন হচ্ছে কত টাকা? অবলোকন হচ্ছে 6,000 টাকা। অবলোকনটা সুন্দর করে লিখি, অবলোকন 6,000 টাকা। ওকে,
এতটুকু আগে লেখো, এরপরে কুড়িনের পার্টটা আছে, ওই কুড়িনের পার্টটা আমি বুঝাই দেবো, আগে এতটুকু লেখো। পরিচালন ব্যয় আমাদের আরেকটু পার্ট আছে, দেখো তাকাও এদিকে। এখানে অপচয়, হ্যাঁ, ইজারা সম্পদের অবলোকনের পরে অপচয়গুলো আসবে, পরিণামতে হবে। তো অপচয় কি বলছে দেখো, ওরা সমন্বয়ের মধ্যে বলছে আসবাবপত্র অফিস সরঞ্জামের উপর 5% অপচয় ধরতে হবে। আসবাবপত্র ও অফিস সরঞ্জামের উপর কয় পার্সেন্ট? 5% অপচয় ধরতে হবে। তাকাও, আমরা ফার্স্টে লিখবো আসবাবপত্রের, বোর্ডের দিকে তাকাও সবাই, এভরিওয়ান, আসবাবপত্রের অপচয়। তারপরে লিখলাম তোমার হচ্ছে অফিস সরঞ্জামের অপচয়। আসবাবপত্রের অপচয়, অফিস সরঞ্জামের অপচয় কয় পার্সেন্ট বলছে বলতো? 5%। তো আসবাবপত্র ছিল তোমার 4000 টাকা, 4000 টাকা আসবাবপত্রে তোমার 5% হচ্ছে 200 টাকা। সেকেন্ড কলামে লিখো সরাসরি। তারপর এই অফিস সরঞ্জাম বলছে হচ্ছে আমাদের 5000 টাকা, এর 5% হচ্ছে 250 টাকা। ঠিক আছে, আমরা এভাবে লিখবো। ওকে, অবশ্যই লেখা শেষ। এবার আমাদের লিখতে হবে হচ্ছে তোমার কুরিনের কাজটা কেমন। তাকাও, কুরিন মানে কি মনে রাখবা, আমরা ব্যবসা করতে গেলে ধারে বিক্রি করতে হয় না, মানে দেনাদার আর কি। ধারে বিক্রি করি কার কাছে? দেনাদারের কাছে। দেনাদার তৈরি হয় বা দেনাদার সৃষ্টি হয়। দেনাদারের মধ্যে কিছু আছে না টাকা মারি দেয়, আছে কিনা? টাকা মেরে দেয়, এমন আছে না নাই? টাকা মেরে দেয়। তো এখন এই যে টাকা মেরে দেয়, এই জিনিসগুলো ব্যবসার প্রতিষ্ঠানের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানে যে ব্যবসা করতে গেলে কিছু টাকা মাইট যাবে। এই টাকা চলে যাওয়া বা টাকার যে ক্ষতি হয়, এই যে দেনাদারের মধ্যে যারা টাকা দেয় না, দেনাদারের মধ্যে যে পরিমাণ টাকা অ্যামাউন্ট পাওয়া যায় না, হ্যাঁ, সেটাই হচ্ছে কি কুরিন বা অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। তিন ভাবে বলতে পারি, কুরিন, অনাদায়ী পাওনা অথবা কি অনাদায়ী দেনা, তিন ভাবে কি বলা যায়। তো কুরিন হচ্ছে, বুঝছো? তাহলে কুরিন হচ্ছে ওই টাকা যে টাকাটা দেনাদারের কাছ থেকে পাওয়া যায় না। আচ্ছা বলো তো, এটা কি আয় না ব্যয়? ব্যয় না, ক্ষতি না? কি ক্ষতি না? যে টাকাটা তুমি দেনাদার থেকে পাবা না, সেটা তোমার জন্য কি ক্ষতি না? ক্ষতি। এই ক্ষতিটা যেহেতু ক্ষতি, এটা আমাদের একটা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কেন? ব্যবসা পরিচালনা করতে গেলে এই ক্ষতিটা হবে। বোঝা গেছে না বোঝো নাই? এবার তাকাও তো, তুমি দেখো এখানে বলছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 1500 টাকা। কত টাকা বলছে বলো? 1500 টাকা। ওকে, আচ্ছা, এটা ক্রেডিট পাশে আছে। আর সমন্বয়ের গতে বলছে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। সমন্বয়ের গতে, বুঝো কথা, দেনাদারের মধ্যে 1000 টাকা কি নয়? আদায়যোগ্য নয়। আচ্ছা, দেনাদার থেকে যে টাকাটা আদায় করা যাবে না, সেটাই তো কি কুরিন না? বোঝো না কথা? দেনাদার থেকে যে টাকাটা আদায় করা যাবে না, সেটাই হচ্ছে কি। আমি এদিকে তাকাও, টাকা কিন্তু লাভ নাই, আমার দিকে তাকাও। কোনো বোর্ড নিচে দিকে তাকাই আছো? ক্লাস করালে আই কন্টাক্ট করতে, এটা জানো? আমি তোমাদের দিকে না তাকাই, আমি যদি ওই দিকে তাকাই তোমাদেরকে পড়াই, তোমাদের ভালো লাগবে? ভালো লাগবে? আই কন্টাক্ট ইম্পর্টেন্ট। আমি পড়াচ্ছি, তুমি খাতার দিকে, স্কুলের দিকে এরকম করতেছো কেন? আমি তোমাদের দিকে না তাকালে, আমি যদি ওই দিকে তাকাই পড়াই, তোমাদের কাছে ভালো লাগবে না। সেম গোস টু ইউ গাইস। তুমি যদি আমার দিকে না তাকাও, তাহলে তো আমার ভালো লাগবে না। সো আই কন্টাক্ট করতে হবে। হ্যাঁ, তো তাকাও, যেটা বললাম সেটা হচ্ছে যে দেনাদার থেকে যে টাকাটা পাওয়া যায় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? কুরিন। তো সমন্বয়ের মধ্যে মনে রাখো, সমন্বয়ের মধ্যে যে কুরিনটা দেওয়া থাকে, এগুলো হচ্ছে নতুন কুরিন। কি বলা হয় বলতো? নতুন কুরিন। মনে রাখবা, এখানে একটা সমন্বয় কুরিন দেওয়া আছে, এটা হচ্ছে নতুন কুরিন।
কত টাকা? এই 1000 টাকা লিখলাম। এটা ফার্স্ট কলামে লিখবো, যেহেতু ফার্স্ট কলামে কাজ আছে, বুঝছো? 1000 টাকা লিখলাম। এই আর রেওয়া মিলে, বুঝছো, ওই আমাদের এই বক্সটা রেওয়া মিলটাতে বলা আছে যে কুরিন সঞ্চিতি আছে হচ্ছে 1500 টাকা। বুঝো, মনে রাখবা, কুরিন সঞ্চিতি যেটা রেওয়া মিলে দেওয়া থাকে, বুঝো ভালো করে, কুরিন সঞ্চিতি যেটা রেওয়া মিলে দেওয়া থাকে সেটা বিয়োগ হয়। আবার বলি, কথাটা ক্লিয়ার হবে। কুরিন, কুরিন, নতুন কুরিন, হ্যাঁ, নতুন কুরিন সঞ্চিতি সব যোগ হয়, শুধু একটা কুরিন সঞ্চিতি বিয়োগ হয়, সেটা যেটা রেওয়া মিলে দেওয়া থাকে। তাহলে একটা কথা মুখস্থ রাখতে পারবো যে সব ধরনের কুরিনগুলো যোগ করতে হয়, শুধু একটা কুরিন বিয়োগ করতে হয় যেটা রেওয়া মিলে কুরিন সঞ্চিতি আকারে থাকে। আবার বলি, রেওয়া মিলে প্রদত্ত কুরিন সঞ্চিতি কি করতে হয়? বিয়োগ করতে হয়। রেওয়া মিলে প্রদত্ত কুরিন সঞ্চিতি কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমি বিয়োগ করি, যে বিয়োগ কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি একটু বড় করে দেওয়া আছে। কুরিন কি দেওয়া আছে এখানে? কুরিন ও সন্তোষজনক দ্বারা সঞ্চিত, পুরোটা দেওয়া সম্পূর্ণ লিখলাম না, শুধু কুরিন সঞ্চিতি লিখলাম। কত টাকা? 1500 টাকা। বিয়োগ করতে হবে। আচ্ছা দেখো তো, বিয়োগের অ্যামাউন্টটা বড় না, যোগের অ্যামাউন্টটা ছোট, বিয়োগের অ্যামাউন্টটা কি বড়? তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 500 থাকবে। 500টা বিয়োগে আসবে, বিয়োগটা বড় যে, বিয়োগটা বড় যে জন্য এটা এটা মাইনাস ফিগার থাকবে। কুরিনের কাজ কমপ্লিট, সবগুলো কাজ কমপ্লিট। এবার এখানকার অ্যামাউন্ট সবগুলো যোগ করবা, এই টাকাটা বিয়োগ করবা। বিয়োগ করলে তোমাদের দেখো সবগুলো যোগ করবে, এই তোমার মাঝখানের ঘরে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো যোগ করবা, এই অ্যামাউন্টটা বিয়োগ করবা থেকে। হ্যাঁ, বিয়োগ করলে একদম প্রথম থেকে বলতে পরিচালন ব্যয় এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আর কি, এখান থেকে আর কি তোমার বিয়োগ করলে আমাদের এখানে আসবে 23750। 23750 টাকা। ওইদিকে, হ্যাঁ এদিকে টাকা, ওইদিকে টাকা। দেখো তো, পরিচালন ব্যয় কি করতে হয়? বিয়োগ করতে হয় না? পরিচালন ব্যয় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো আমরা এই সবগুলো অ্যামাউন্ট যেটা পাবো, 23750 টাকা পাইছি। কত টাকা পাইছি? সবগুলো অ্যামাউন্টে যোগ করবো। মাঝখানে সবগুলো অ্যামাউন্ট কি? এখানে আমার এখানে সবগুলো না আগে লাগাইছি, মুছে দিয়েছি, সেগুলো সব। তো 23750 টাকা যদি তুমি এই এখানে 30000 ছিল, আমি 3টা লিখছি, 30000 ছিল, 30000 ছিল, হ্যাঁ। তো আমি যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 6250। কত পাবো বলো তো? 6250। 6250, এটা হচ্ছে পরিচালন মুনাফা। এটা কি বলো তো? পরিচালন মুনাফা। লিখে নাও, এতটুকু লিখে নাও, এতটুকু লিখে নাও। আর একটু আছে, বেশি নাই। আমরা পরিচালন মুনাফা পাইছি হচ্ছে 6250 টাকা। এবার আমাদের কাজ হচ্ছে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় কি করব? বিয়োগ করব। অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় কি করব? তো অন্যান্য আয়, এখানে অন্যান্য ব্যয় নাই, শুধু অন্যান্য আয় আছে, বুঝছো? তো লিখলাম যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়কে অপরিচালন আয় বলা যায়। অন্যান্য আয়, দেখো এতক্ষণ যেগুলো করালাম সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়, কেমন? এগুলো হচ্ছে যে অন্যান্য আয়। অন্যান্য আয় কি কি আছে তোমার? এখানে বললো যে আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, সরি মুনাফা। আসবাবপত্র বিক্রয়জনিত কি মানে তুমি আসবাবপত্র বিক্রি করতে কি মুনাফা অর্জন করছো। স্থায়ী সম্পদ, কথা বুঝো, স্থায়ী সম্পদ বিক্রি করলে যদি ক্ষতি হয় সেটা আনতে হয় অন্যান্য ব্যয়, আর যদি লাভ হয় সেটা আনতে হয় কোথায়? অন্যান্য আয়। তো প্রথম এন্ট্রি হচ্ছে তোমার আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা। মুনাফা হচ্ছে কত টাকা? 1000 টাকা। এই এবার আরেকটা এন্ট্রি আছে তোমার কমিশন প্রাপ্তি। কি বলো তো? কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হচ্ছে 500 টাকা।
এটা যোগ করতে হবে। এটা কি করব বলো তো? যোগ করব। তো 1500 টাকা, তো এটার সাথে যদি যোগ করি 7750 টাকা। শোনো, এখানে অন্যান্য ব্যয় আছে, অন্যান্য ব্যয় নাই অঙ্কটাতে। তো অন্যান্য ব্যয় যেহেতু নাই, এইজন্য এটাই হচ্ছে আমাদের নেট লাভ। এটা হচ্ছে আমাদের পুরো আয় বিবরণীর সম্পূর্ণটা। শোনো, আজকে আমরা করলাম হচ্ছে আয় বিবরণী। আমি বলছিলাম আর্থিক অবস্থার বিবরণীতে বিবরণী আছে কয়টা বলতো? 3টা। আগামীকাল মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে কি করব, আর্থিক অবস্থার বিবরণী করব। বুঝা গেছে? এতটুকু করে না। আর তোমরা একটা কাজ করবা, তোমরা এই অঙ্কটা এসডব্লিউ করে নিয়ে আসবে। ঠিক আছে?